গুড মর্নিং স্টুডেন্ট। ইতিহাস বিভাগ নারাজল রাজ কলেজের পক্ষ থেকে আমরা ভারত বিভাগ নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। এই পেপারটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের C14 পেপারের লাস্ট ইউনিটের অংশ, যেখানে পার্টিশন অফ ইন্ডিয়া সম্পর্কে ডিটেলস হিস্ট্রি আলোচনা করার জন্য আমাদের কাছে সিলেবাস বলা হয়েছে। এখন 1947 সালে 15ই আগস্ট ভারত ভাগ হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগ সংক্রান্ত একটা আইন পাশ করা হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। সেই অ্যাক্টের বলে 1947 সালে 15ই আগস্ট ভারত, 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে বলে দেওয়া হয়। সেই আইনটিকে ইমপ্লিমেন্ট করার জন্য ভারতবর্ষের তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগের সময় আমাদের দেশে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে কেবলমাত্র ধর্মকে সামনে রেখে 1947 সালে দুটি দেশের জন্ম দেওয়া হলো। 1947 সালে ব্রিটিশ গভর্নমেন্ট যখন ভারতকে ভাগ করছে, তার পূর্বে আমাদের দেশের অবস্থান কোথায় দাঁড়িয়েছিল আমরা সেটা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি। Pre-partition was of India before 1941। আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি যে 1947 সালে পার্টিশনের পূর্বে ভারতবর্ষের ম্যাপটা এভাবেই ছিল। আমরা দুটি কালার এখানে ব্যবহার করেছি। একটি কালারে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিন্সলি স্টেট, আরেকটি ইয়েলো কালারে আমরা বলছি ব্রিটিশ ইন্ডিয়া। এখানে প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ ইন্ডিয়ার যে ইয়েলো কালার আমরা ব্যবহার করছি, তাহলে বাকি অংশগুলো রাজা শাসিত ভারতবর্ষের মধ্যেই, কিন্তু এই প্রদেশগুলোকে রাজারা শাসন করতেন। এই সিচুয়েশনটা তৈরি হয়েছিল 1857 সালে তদানীন্তন ব্রিটিশ গভর্নমেন্ট ভারতকে অধিগ্রহণ করার পরে। 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত প্রায় 100 বছর আমাদের দেশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পরিচালিত হচ্ছিল। 1857 সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশ গভর্নমেন্টের চৈতন্য হয়, তারা ভাবেন যে এত বড় একটা দেশের দায়িত্ব একটা কোম্পানিকে দিলে চলে না। তদানীন্তন ব্রিটিশের মহারানী তার আইন বলে 1857 সালে ভারতবর্ষ ব্রিটিশের অধিগৃহীত হয়, কিন্তু তখনও পর্যন্ত ভারতবর্ষের সামগ্রিক অংশটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে ব্রিটিশ গভর্নমেন্ট, তারা কিন্তু দখল করতে পারেনি। তখন রানীর ঘোষণাপত্রে একটা বলা হয়েছিল যে এই মুহূর্তে ভারতবর্ষ যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, নতুন করে কোনো ভারতবর্ষের কোনো প্রদেশ ব্রিটিশ সরকার আর অধিগ্রহণ করবে না। সেই ম্যাপই আমরা এখানে শো করার চেষ্টা করছি। রানীর ডিক্লারেশনে আরও বলা হয়েছিল ব্রিটিশের শাসিত সামগ্রিক ভারতবর্ষে রাজা শাসিত, জমিদার শাসিত, সামন্ত প্রভু দ্বারা শাসিত সেই প্রদেশগুলি ব্রিটিশের অধীনে থেকে যাবে, কিন্তু তারা আভ্যন্তরীণ নীতি অনুযায়ী তাদের প্রদেশকে পরিচালিত করলেও বিদেশ সংক্রান্ত নীতি, তাদের পরিবহন সংক্রান্ত নীতি এবং তাদের অর্থনীতি নীতিগুলি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পরিচালিত হবে। এই শর্তে সেদিন এই পদে 1857 সালে এই স্ট্রাকচার নিয়ে আমাদের দেশ দাঁড়িয়েছিল। ঠিক তার প্রায় 100 বছর পরে 1947 সালে আমাদের দেশকে যখন বিভাজিত করা হচ্ছে, তখন ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, আমরা জানি, সেটা আমরা পরে আসছি। তাহলে এই যে বাকি যে অংশগুলো ধর্মে ব্রিটিশ যে অংশটা দখল করেছিল, ব্রিটিশ বললেন সেই অংশটা তারা ভারতবাসীকে ছেড়ে দিতে চায় এবং সেটা হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতেই তারা বিভাজিত করবেন। তাহলে প্রশ্ন হলো যে রাজা শাসিত ভারতবর্ষ, জমিদার শাসিত ভারতবর্ষ, সামন্ত প্রভু দ্বারা শাসিত ভারতবর্ষের এই অংশগুলি কি হবে? ওই ব্রিটিশ আইনে বলে দেওয়া হলো এই প্রদেশগুলো তারাই নিজেরাই ঠিক করবেন, তারা পাকিস্তানে যাবেন না ভারতবর্ষে থাকবেন। বলে দেওয়া হলো ওই আইনে যে প্রদেশের জনসাধারণের সংখ্যা বেশি হিন্দু এবং মুসলমান, তারা জনসংখ্যার আনুপাতিক হারে ঠিক করবেন তারা পাকিস্তানে যাবেন না তারা ভারতবর্ষে যাবেন। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে প্রি পার্টিশন ওয়াজ অফ ইন্ডিয়া বিফোর 1947 ভারতবর্ষকে প্র্যাকটিক্যালি দুভাগে ভাগ করা হলেও ভারতবর্ষকে কিন্তু শত শত খণ্ডে বিভক্ত করার একটা সামগ্রিক প্ল্যান এই ব্রিটিশ আইনে সেটা আমাদের সামনে তদানীন্তন ব্রিটিশ গভর্নমেন্ট ফেলে দিলেন এদেশকে।
এরকম একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে ভারত ভাগ হচ্ছে 1947 সালে। রাজস্থানে আমরা এখানে দেখলাম ভারত মেজরলি দুটি ভাগে ভাগ হলেও ভারতকে অনেকগুলো প্রদেশে ভাগ করে দেওয়া হলো। যে প্রদেশের জনসংখ্যা শতাংশের হিসাবে 50% বেশি মুসলিম, রাজাশাসিত রাজ্যগুলোর মধ্যে কোনো একটি প্রদেশের জনসংখ্যা যদি 50% ক্রস করে যায় মুসলমান, তাহলে সে চলে যাবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে। আর যারা 50%-এর বেশি হিন্দু রয়েছে তারা যুক্ত হতে পারবেন ভারতবর্ষে। এই অপশানটা তাদের সামনে রেখে দেওয়া হলো। আমরা এখানে কি দেখব পরে এই স্লাইডটাতে আমরা দেখছি এই যে অখণ্ড ভারতবর্ষের কথা বলছি, যেটা খণ্ড খণ্ড হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট একটা অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে দিচ্ছি যে বাংলাদেশ, যেখানকার তদানীন্তন বঙ্গদেশ, এই দেখানোর চেষ্টা করছি। বাঁ দিকে আমরা একটু লক্ষ্য রাখো, সেখানে কিন্তু আমরা ডেসক্রিপশনটা তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা দেখছি যে অবিভক্ত বঙ্গদেশকে ভাগ করা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে, পাকিস্তানকে ভাগ করা হচ্ছে অবিভক্ত পাকিস্তান প্রদেশ, তাকে ভাগ করা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে। এবং মূল আঘাতটা আসছে বাংলাদেশে, আসছে পাঞ্জাবে, আসছে খানিকটা রাজস্থান আর গুজরাটের কিছুটা অংশ যুক্ত ছিল। তাহলে মূলত অবিভক্ত বঙ্গদেশ, মূলত পাঞ্জাব প্রদেশে ভারত বিভাগের বেদনাজনক অধ্যায়ের ইতিহাসটা শুরু হলো 1947 সালে 15ই আগস্ট দেশ বিভাগের পর থেকে। কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্সে আমাদের দেশের সিচুয়েশনটা ঠিক কী হলো সেটা আমরা এখন এই ক্লাসে আমরা আলোচনা করব না। আমাদের প্রশ্ন, দেশ ভাগ হলো কেন? আমরা ফিরে যাব 1905 সালের কথা। বঙ্গদেশ যখন ভাগ হচ্ছে, অখণ্ড বঙ্গদেশ, এই বাংলাদেশকে ভাগ করার পেছনে যার মস্তিষ্ক কাজ করেছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন। 1902 সালে লর্ড কার্জন যখন শেষ কফির আসরে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য ইংল্যান্ডে মিটিং হচ্ছে, তার বক্তব্য পরবর্তীকালে ইতিহাসবিদ অমলেশ ত্রিপাঠী তার গ্রন্থে তুলে ধরেছেন। সেই গ্রন্থের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় লর্ড কার্জন বলেছিলেন, আমি ভারতবর্ষ যাচ্ছি, আমার প্রথম কাজ হচ্ছে করব না। আমাদের প্রশ্ন, দেশ ভাগ হলো কেন? আমরা ফিরে যাব 1905 সালের কথা। বঙ্গদেশ যখন ভাগ হচ্ছে, অখণ্ড বঙ্গদেশ, এই বাংলাদেশকে ভাগ করার পেছনে যার মস্তিষ্ক কাজ করেছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন। 1902 সালে লর্ড কার্জন যখন শেষ কফির আসরে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য ইংল্যান্ডে মিটিং হচ্ছে, তার বক্তব্য পরবর্তীকালে ইতিহাসবিদ অমলেশ ত্রিপাঠী তার গ্রন্থে তুলে ধরেছেন। সেই গ্রন্থের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় লর্ড কার্জন বলেছিলেন, আমি ভারতবর্ষ যাচ্ছি, আমার প্রথম কাজ হচ্ছে কংগ্রেস নামক যে দলটি ভারতবর্ষে আছে এবং জাতীয় আন্দোলন পরিচালনা করছে, তার শান্তিপূর্ণ শবযাত্রায় হাত লাগানোটাই হচ্ছে আমার ভারতবর্ষে গিয়ে প্রথম কাজ। আমরা দেখব অক্ষরে অক্ষরে কার্জন এটা ইমপ্লিমেন্ট করেছিলেন 1905 সালে বাংলাদেশকে, অবিভক্ত বঙ্গদেশকে বিভক্ত করে। এই পরিকল্পনাটা সেদিন তারা ন্যাশনাল মুভমেন্টকে দুভাগে ভাগ করার জন্য এই প্রক্রিয়াটা শুরু করলেও পরবর্তীকালে ইম্পেরিয়ালিস্ট পাওয়ার, মানে এখানে সাম্রাজ্যবাদী একটি শক্তি বলবো ব্রিটিশ গভর্নমেন্টকে, তারা কিন্তু সমগ্র ভারতবর্ষকেই খণ্ড করার একটা পরিকল্পনা আমাদের সামনে রেখে যাচ্ছেন। সেদিন তারা প্রশ্নটা তুলেছিলেন দুটি, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, যেটাকে আমরা বলছি প্রশাসনিক কারণ, আরেকটা হচ্ছে পলিটিক্যাল কারণ বা রাজনৈতিক কারণ। দুটি কারণকে সামনে নিয়ে এসে সেদিন তারা বাংলাদেশকে ভাগ করেছিলেন। এই দুটি কারণের মধ্যে লর্ড কার্জন যদিও তার রাজনৈতিক উদ্দেশ্যটাকে আড়াল করার জন্য বলেছিল, মুখ্যত প্রশাসনিক কারণের জন্য আমরা বাংলাদেশটাকে ভাগ করছি। অবিভক্ত বঙ্গদেশ মিন্স আজকের বাংলাদেশ, আজকের আসাম, আজকের ত্রিপুরা, আজকের পশ্চিমবঙ্গ, বিহারের খানিকটা অংশ, ঝাড়খণ্ডের খানিকটা অংশ এবং উড়িষ্যার একটা অংশ নিয়ে তদানীন্তন বঙ্গদেশ। এই বঙ্গদেশকে তিনি বলছেন এটা একটা প্রশাসনিক জটিলতা তৈরি করছে, শাসন ব্যবস্থা পরিচালনা করা যাচ্ছে না, সে কারণে এই প্রদেশটাকে আমরা ভাগ করি। কিন্তু লর্ড কার্জন যে সমস্ত চিঠিগুলো তার বিদেশি বন্ধুদেরকে লিখেছিলেন, লর্ড কার্জনের যে সমস্ত চিঠিগুলো ব্রিটিশ ইম্পিরিয়াল লাইব্রেরিতে আছে ইংল্যান্ডে, ভারতবর্ষে ত্রিমূর্তি ভবনে ন্যাশনাল মিউজিয়ামে তার যে সমস্ত রেকর্ডগুলো আছে, সেখানে তার সমস্ত চিঠিপত্র এবং গোয়েন্দা বিভাগের যে সমস্ত ডকুমেন্টগুলো গবেষকদের হাতে এসছে, আমরা সেখানে দেখব যে মুখ্যত রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কিন্তু তারা সেদিন আমাদের এই দেশটাকে তারা ভাগ করতে চেয়েছিলেন। সুদীর্ঘ ইতিহাস আছে। 1905 সালে লর্ড কার্জন বাংলাদেশকে ভাগার পূর্বে বাংলাদেশ সফর করছিলেন। আমরা এখানে দেখাবো যে বিল্ডিংটাই বসে তিনি মিটিং করেছিলেন, সেই বিল্ডিংয়ে ঢাকার নবাব সলিমুল্লাহকে তিনি বলছেন, মোল্লা স্যার, ব্রিটিশ আমলে তো আপনার অনেক মান মর্যাদা ছিল, অনেক সম্মান পেতেন, কিন্তু
আমাদের এই শাসন ব্যবস্থায় আপনার তো সেই সম্মানটা থাকছে না। তাছাড়া এই যে ন্যাশনাল মুভমেন্টটা হচ্ছে, হিন্দুরা আপনাকে ঠিক সম্মান দিতে পারছে না। আমি আমার রাজকীয় কোষাগার থেকে 1 লক্ষ টাকা আপনাকে দিচ্ছি এবং আপনাকে যদি নবাবী পদ ফিরে দেই ঢাকার নবাব হিসেবে, আপনি কি তাতে রাজি আছেন? যদি রাজি থাকেন আপনি একটা অর্গানাইজেশন গঠন করুন, আমি টাকা দেব। গড়ে উঠল ভারত বিভাগের বিষবৃক্ষ স্থাপন হচ্ছে ঢাকাতে, মুসলিম লীগের জন্ম হচ্ছে। তারপরে দীর্ঘ ইতিহাস, 1947 সালে আমাদের দেশ বিভক্ত হয়ে যাচ্ছে। ফলে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমটাকে সামনে রেখে দেশকে ভাগ করার একটা পরিকল্পনা ব্রিটিশ গভর্নমেন্ট সেদিন তুলেছিল, তারই অনিবার্য পরিণতি হিসাবে 1947 সালে আমাদের দেশ বিভাজিত হয়ে পড়ছে। এখন এই বিভাজন তো একটা দেশকে সহজে আমরা বিভাজিত করে দিতেই পারি, কিন্তু শুধু তো বিভাজিত করলে একটা দেশকে বিভাগ করা যায় না। তার যে সমস্ত সীমানা বিন্যাসগুলো রয়েছে, সৈন্যবাহিনী রয়েছে, ট্রেজারি রয়েছে, আসবাবপত্র রয়েছে, অন্যান্য সম্পদ রয়েছে, সেগুলো কী করে বিভাজিত করা সম্ভব? 1947 সালে 14ই আগস্ট রাতারাতি একটা দেশ তৈরি করে দেওয়া কি সম্ভব? একটা দেশ তৈরি করলে দেশকে পরিচালনা করার জন্য যে সমস্ত নিরাপত্তা বাহিনী দরকার, সৈন্যবাহিনী দরকার, পুলিশ প্রশাসন দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দরকার, ফিনান্স অফিসার দরকার, আইসিএস অফিসার দরকার, তাদের কি হবে? তাদের কি পরিণতি হবে? তাছাড়া যে মানুষটি মধ্যরাত্রি রাত 12টার পূর্বে পর্যন্ত জানতো সে নিজের দেশেই আছে, রাত 12টার পর বলে দেওয়া হলো তুমি এখান থেকে চলে যাও 1000 কিলোমিটার দূরে, তার কি পরিণতি হবে? সেটাকে ব্রিটিশ গভর্নমেন্ট সেদিন ভেবে দেখতে পেরেছিলেন? আমরা এখানে দেখব যে ডিসপিউট এরিয়া যে অংশটাকে জুড়ে তৈরি করছে, বাংলাদেশটা এই স্লাইডে আমরা দেখাতে পারছি না, কিন্তু এখানে পাকিস্তানের একটা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। অক্ষয় চীনের কথা আমরা এখানে বলছি। তদানীন্তন ভারতবর্ষের ম্যাপের মধ্যে কি পরিণতি হয়েছিল জম্মু এবং কাশ্মীরকে নিয়ে, তার একটা অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এগুলোতে আমরা কি দেখব? এই বেদনাদায়ক অধ্যায় পরিণতি তাদের কি হচ্ছে এবং কেন তারা সেদিন এই সিচুয়েশনটা তৈরি করলেন। এবং এই সিচুয়েশনটা তৈরি করার পূর্বে লর্ড কার্জনের একেবারে লাস্ট উত্তরাধিকারী আমরা যে মাউন্ট ব্যাটেনের কথা বলছি, জওহরলাল নেহরুকে লেখা তার চিঠিপত্র, সর্দার বল্লভভাই প্যাটেলকে লেখা তার চিঠিপত্র, ব্রিটিশ গভর্নমেন্টের পার্লামেন্টের মেম্বারদের উদ্দেশ্যে লেখা তার চিঠিপত্র থেকে আমরা দেখব যে তিনি কেন তাড়াতাড়ি এই দায় থেকে মুক্ত হতে চেয়েছিলেন। আসলে 1946 সালের পর থেকে সারা ভারতবর্ষে রাজনৈতিক নেতারা, ন্যাশনাল লিডার, জাতীয় আন্দোলন যারা পরিচালনা করেছিলেন তার নেতৃবৃন্দরা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় যেতে চাইছিলেন। আর তখন যেহেতু দাঙ্গা, বিভৎস, ভাইয়ে ভাইয়ে লড়ালড়ি, হত্যার উৎসব চলছে সারা ভারতবর্ষ জুড়ে, তার দায় থেকে সে মুক্ত হতে চেয়েছিল। সেই মুক্ত হওয়ার অবিসম্ভাবী পরিণতি হিসাবে আমার তোলা প্রাথমিক পর্বের প্রশ্নগুলোর উত্তর সেদিন ব্রিটিশ গভর্নমেন্ট দিতে পারেনি। তারা